চাইছি যে আমাদের বোধহয় লাইব্রেরি একসময় আপনাদের সময় কিংবা আরো আগে কিংবা পরে পাড়ায়, পাড়ায় লাইব্রেরি ছিল বা ঘরে, ঘরে বই পড়ার একটা প্রবণতা ছিল। সেটা কমে গেছে বলা হয়। আপনি এটা কতটা অনুধাবন করেন যে লাইব্রেরি এবং পাঠ অনেকটা কমে গেছে? আম লাইব্রেরি কমেছে, এটা ঠিক। মানে এখন যা জনসংখ্যা আমাদের, সেই জনসংখ্যা দিয়ে আপনি যদি রেশিও করেন, সেই হিসাবে লাইব্রেরি কমেছে। খুবই কমেছে। অনেক নেই বললেই কমেছে, চলে। হ্যাঁ? নেই বললেই চলে। আচ্ছা, এটা গেলে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমাদের কিন্তু আবার অনেক সমৃদ্ধ লাইব্রেরি আছে। আগে হয়তো এত সমৃদ্ধ লাইব্রেরির সংখ্যা এত ছিল না, অল্প ছিল। ধরেন পাবলিক লাইব্রেরি ছিল এরকম, হ্যাঁ? বা ওই যে ইয়েতে গুলিস্তান একটা লাইব্রেরি ছিল, ওখানে আমি যেতাম, যে জাতীয় গ্রন্থাগার। ভারতীয় ভারতীয় হাই কমিশনের একটা লাইব্রেরি ছিল, হ্যাঁ? আচ্ছা, মার্কিন দূতাবাসের একটা ইউসিস বা কি কিন্তু ছিল একটা লাইব্রেরি ছিল। হ্যাঁ, এরকম সমৃদ্ধ লাইব্রেরি ছিল। বা ওই যে আপনি বললেন জাতীয় গ্রন্থকেন্দ্র। কিন্তু এখন কিন্তু আরো অনেক লাইব্রেরি হয়েছে। এই যে আমি বাংলাদেশ বেতারের কথা একটু আগে বললাম। তার পাশেই এই যে কি একটা, জাতীয় গ্রন্থ না, না, এই যে গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার না? হ্যাঁ, এটা গ্রন্থাগার এবং আর্কাইভ। আর্কাইভ, হ্যাঁ। তো সেখানে লাইব্রেরি আছে বড়। কিন্তু কেউ কেউ তো যায় যাচ্ছে না, না। হ্যাঁ? তারপরে এখন তো বিগত সরকার, মানে যারা এখন আর নাই, তাদের আমলে দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, যেমন ধরেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, এরকম সরকারি প্রতিষ্ঠানগুলোতে লাইব্রেরি বাধ্যতামূলক, যে একটা কর্নারকে, হ্যাঁ, ব্যাংকগুলোতেও একটা করছে। কর্নারকে লাইব্রেরি করতে হবে। সেইটি আছে। তারপর স্কুল কলেজগুলোতে, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেটার খুবই সমৃদ্ধ একটা লাইব্রেরি। কত যে আলমারি ভর্তি ভর্তি বিখ্যাত লেখকদের জীবনী সমস্ত, আম, মানে সিরিজ সাজানো বাই আছে। সিরিজ সাজানো, হ্যাঁ। কিন্তু এটা পড়ে না কেউ। আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা লাইব্রেরি ক্লাস থাকতো। সেই লাইব্রেরি ক্লাসে গিয়ে তারা শুধু একটা দুটো আলমারির বই পড়তো, যেগুলোতে নাকি অপেক্ষাকৃত সহজ, আম, মজাদার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লেখা আছে। আমি এখন নাম বলবো না, না, দরকার নেই। সমাজে খুব প্রচলিত, আপনি জানেন। এই ধরনের বই পড়তো, কিন্তু ভালো ভালো যে একটু গভীর সাহিত্য, মনস্ক হ্যাঁ, এগুলো মনন পড়তো না। সমৃদ্ধ এখন বইগুলো আমি পড়তো না। ছাত্রছাত্রীদের দোষ দিই না। আমি দেখেছি যে আমাদের শিক্ষকরাই বই পড়েন না। বই নেয়ার যে রেজিস্টার খাতা থাকতো, যখন আমি বই নিতাম, তখন বিভিন্ন জনের নামের পাশে এক একজন নামের একটা পাতা থাকতো, সব খালি, হুম। হ্যাঁ। তারাই বই পড়েন না, তারা যান শুধু একটু খবরের কাগজ পড়তে। তারপরে এটা শিক্ষকদের দোষ ধরলাম, ছাত্রছাত্রীদের দোষ ধরলাম। লাইব্রেরি শিক্ষাক্ষেত্রের বা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি যারা পরিচালনা করেন, বা অন্যান্য লাইব্রেরি যারা যেখানে আছে, সেখানেও ঝামেলা আছে। সেটি হচ্ছে যে লাইব্রেরি দিনের পর দিন তালা বন্ধ থাকে। আমি জাতীয় গ্রন্থকেন্দ্রের অনেকগুলো অনুষ্ঠানে, দেশের বিভিন্ন লাইব্রেরির প্রতিনিধি নিয়ে এরকম সম্মেলন হয়েছে, সেখানে আমি গিয়েছি। তো সেখানে এই সমস্যাগুলো কিন্তু উঠে আসতো, যে লাইব্রেরি তালাবন্ধ থাকে। এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের কাছেও শুনেছি যে প্রতি বছর বিভিন্ন লাইব্রেরিতে বই পাঠানো হয়, এবং পরে দেখা গেছে যে ওই বইয়ের যে বান্ডিল, সে ওটা বান্ডিলও আর খোলা হয়নি, কখনোই খোলা না, হয়নি। ওটা ওভাবেই পড়ে আছে। তা এখন কিভাবে এই এটা তো শুধু একক আম, না, প্রচেষ্টা না, তাই না? যারা পড়বে পাঠক, যারা লাইব্রেরি চালাবে, যারা ছাত্রছাত্রীদের ওখানে পাঠাবে, প্রত্যেকের একটা দায় আছে। তাদের ভিতরে পড়ার আগ্রহটাকে তৈরি করতে হবে, উস্কে দিতে হবে। আমার মা আমার পড়ার আগ্রহকে উস্কে দিয়েছিলেন। আমার মায়ের অনেক বই ছিল, আমার মায়ের বইয়ের আলমারি ছিল না, তাকের ওপরে বই রাখতেন, হ্যাঁ, তাকের পরে তাক। তা আমি ছোটবেলা থেকে ওই বইগুলো দেখতাম। তারপর যখন একটু পড়তে শিখেছি, একেবারে 5-6-এ পড়ি, তখন থেকে আমি আমার মায়ের বই পড়া শুরু করেছি, শত শত বই। এবং আমার মানে স্কুল আর কলেজ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমি শত শত বই পড়ে ফেলেছি। বাংলা সাহিত্যের যত বিখ্যাত লেখক আছেন তাদের, আমার মায়ের সংগ্রহ থেকে সে সমস্ত বই পেয়েছি। পরবর্তীতে আমার বইয়ের পড়ার স্পৃহা জেগেছে এবং নানাভাবে জোগাড় করেছি, করে করে পড়েছি। তো এখন এই স্পৃহাটা তো তৈরি করে না, আজকে হ্যাঁ। যে ঝর্ণা রহমানের যে উপলব্ধি বা আপনি যেখানে এসে পৌঁছাচ্ছেন, আপনার মায়ের ওই বই পড়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান হ্যাঁ, হ্যাঁ, আমি আছে। সব আপনাকে তৈরি সময়, করবার ক্ষেত্রে সব একটা সিঁড়ি সময় হিসেবে আমি ছিল। এটা স্বীকার করি, শতকণ্ঠে স্বীকার করি, হ্যাঁ। আমার মায়ের এই 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 যে বইগুলো, সেই আমার মা বই পড়তেন বুকের নিচে বালিশ দিয়ে,
একটু গুনগুন শব্দ করে বই পড়তেন, আচ্ছা। মনে মনে না। হ্যাঁ, তো ওইটি আমার কাছে একটা অদ্ভুত দৃশ্য মনে হতো। আমার মার সমস্ত কাজ তিনি নিজের হাতে করতেন। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। অনেক সময় একটা আমার ছোট ভাই বোনকে পায়ের উপর রেখে দোল দিতে দিতে আমার মা বই পড়ছেন। বই পড়ছেন ওই গুনগুন শব্দ করে। তো ওই যে দৃশ্য ওটা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার মায়ের বই আমি সব পড়ে ফেলেছি এবং পাঠ্য অপাঠ্য সমস্ত বই পড়ে ফেলেছি। একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই বলেন। সেটা হচ্ছে যে একবার দেখলাম, তখন তো আমি ছোট, কিশোরীও হয়ে উঠিনি বলতে গেলে, হ্যাঁ। বালিকা। তো একবার দেখলাম যে একটা বইয়ের লাইনের মধ্যে একটা লেখা বেহেশতের হুরপুরি। হ্যাঁ। তো তখন তো পরী, রাজকন্যা এই সমস্ত রূপকথার প্রতি প্রচন্ড আগ্রহ। তা আমি সেই বই লুকিয়ে নামিয়ে ফেললাম। তো নামিয়ে ফেলে দেখি যে সেখানে সমস্ত মেয়েরা কিভাবে চলবে, তার বয়ঃসন্ধিতে যখন পৌঁছাবে তখন তার কি কি পরিবর্তন ঘটবে, সেখানে কি করতে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে স্বামীর সেবা করতে হবে, কিভাবে একজন ভালো আদর্শ নারী হওয়া যায়, এই সমস্ত ধর্মীয় কথা দৃষ্টিতে। ধর্মীয় দৃষ্টিতে। তো এটা হুরের পরীর কোথাও কিছু নাই সেখানে। এইরকম আর কি, মানে সেজন্য বললাম যে পাঠ্য মানে আমার হয়তো সেই বয়সে সেই বই পড়া উচিত ছিল না বা দরকার ছিল না, এইরকম। না, কিন্তু তখন ওটা আপনাকে একটা আকর্ষণ তৈরি হ্যাঁ, করেছিল। আকর্ষণ তৈরি করেছে নিঃসন্দেহে। এবং আমাকেও এরকম কিছু অভিজ্ঞতা আছে। যাই হোক, এবং ওই বই পড়তে গিয়ে অনেক মার খেয়েছি। কারণ আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রথা ছিল। এখন হয়তো অনেক জায়গা আছে যে ক্লাসের বাইরে অন্য আউট বই পড়লে এই ছেলে বা মেয়ে বকে যাবে। সুতরাং হ্যাঁ, একে এই হ্যাঁ, বই হ্যাঁ, পড়তে হ্যাঁ। দেয়া হবে না। সে ছিল আরেক ধরনের লড়াই। আমি আরেকটা বই পড়েছিলাম ওই ছোটবেলায়, সেটা আমি কি কার পাপে, হ্যাঁ, লেখকের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যেখানে নাকি মানে আহ, একটা বিশৃঙ্খল যে জীবন পরিচালনা করে যে যৌন রোগে ভোগা। হুম। তো ওই বই থেকে আমি প্রথম এই সিফিলিস আর গনেরিয়া এই শব্দ দুটো জেনেছি হ্যাঁ। এবং এটা কি, এই রোগ হলে কি হয় এবং কি ধরনের জীবন আচরণের ফলে হয়, হ্যাঁ। এই জিনিস জেনেছি আমি সেই একেবারে কিশোর বয়সে। তো কাজেই বই পড়ার পাঠ্য অপাঠ্য বললাম বটে, কিন্তু আসলে সবই পাঠ্য। সবই পাঠ্য। অপাঠ্য বলে কোনো বিষয় নেই। সবকিছু থেকে জীবনকে জানা যায়। জীবনকে জানা যায় যদি সে জানতে চায়। চায়। প্রথম হচ্ছে জানতে চাওয়ার আগ্রহটা থাকতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আপনার আরেকটা বই খুব অন্যরকম নাম, আমার গানের মৌমাছিরা। আপনি গান গান, আমরা জানি অনেকদিন ধরে আপনি গান গাইছেন, সে শৈশব থেকে গাচ্ছেন। তো এই গানের মৌমাছিরা মানে বইটার মধ্যে আসলে কি আছে? এটা হচ্ছে আমার ওই যে আমি লিখেছি ওখানে গান জীবনের গল্প। গল্প, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু সঙ্গীত জীবন লিখিনি। হ্যাঁ, কারণ আমি শিল্পী হতে চেয়েছিলাম, সঙ্গীত শিল্পী, কিন্তু আসলে আমি সেরকম শিল্পী হতে পারিনি। মনের আনন্দে গান করি, রেডিও টেলিভিশনও করি, রেডিওতেই মানে রেগুলার করি, কিন্তু আমি তো সেই ধরনের শিল্পী না, আমাকে কেউ চেনে না। আমরা তো চিনি। আপনারা চিনেন কিন্তু দেশ চেনে না, আমার পরিচিত গণ্ডির মধ্যে আমাকে চেনে। হ্যাঁ, কিন্তু আমি চেয়েছিলাম লতা মঙ্গেশকরের মতন শিল্পী হতে, আমি চেয়েছিলাম রুনা লায়লার মতো, সাবিনা ইয়াসমিনের মতো, এদের মতন শিল্পী হতে। না, আমার মধ্যে একটা মানে যে গড গিফটেড বলে একটা কথা আছে, সেই ধরনের একটা প্রতিভা ছিল, আমার গলায় সুর ছিল, আমার সুরের সেন্স ছিল। আমি দুই একবার শুনেই আমি একটা গান রপ্ত করে ফেলতে পারতাম, কথা সহ। আমার ভীষণ স্মৃতিশক্তি প্রখর ছিল গানের ব্যাপারে, তো খুব গান করতাম। তারপরে সেই গানের তাগিদে, গানের ভালোবাসায় একসময় রেডিওতেও গাইতে শুরু করলাম বা বিভিন্ন অনুষ্ঠানে অনেক গিয়েছি। তো এই যে আমি শিল্পী হইনি, কিন্তু শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনে অনেক ছোট ছোট গল্প আছে এই গানকে নিয়ে। হ্যাঁ, তো এই বইটা হচ্ছে সেই গানের জীবনের গল্প। আমি গল্পাকারেই লিখেছি, ছোট ছোট এক একটা করে শিরোনাম দিয়ে, যাতে করে এখনকার পাঠক তো খুব তাদের সময় কম, ধাও বেগ, শুধু বেগে ধাও, তাই না, ধেয়ে চলছেন। সে ধেয়ে চলা পাঠকের সুবিধার জন্য যে বইটা যে কোনো জায়গা থেকে খুলে একটা শিরোনামের একটা গল্প পড়ে উঠতে পারবেন। তো এটা সেই আমার জীবনেরই একটা দিকের গল্প, আমার গান নিয়ে আমার যে জীবন আকাঙ্ক্ষা। তো এটা কি প্রমাণ করছে বা একটা সম্ভাব্য কি আরো জীবনের ছোট ছোট পর্ব নিয়ে এরকম বই হবে? এখন আমার জীবনটা না অনেক বৈচিত্র্যপূর্ণ, হ্যাঁ। মানে এত বেশি ঘটনাবহুল, এত বেশি ঘাত প্রতিঘাতময়, যে আমার জীবন নিয়ে যে মানুষের যে আত্মজীবনী বা জীবন কাহিনী, এটি একটা কোনো বইয়ের মধ্যে ধরা আমার জন্য সম্ভব না। আমি যেই ধরনের লিখতে চাই, যেই ধরনের করে ভাবি, সে ধরনের একটার মধ্যে ধরা সম্ভব না। হয়তো এরকম এক এক দিকে আলো ফেলে
এটা এক একটা লিখতাম। বই যেমন পড়ে। আমার একটা বই আছে যুদ্ধ দিনের নীল খাতা। ওটাও আমার আত্মজীবনের একটা ১৯৭১ টুকরা। সাল। হ্যাঁ, ১৯৭১ সাল। ১৯৭১ সালটা আমার কিভাবে গেছে? আমি কি দেখেছি? আমার চারপাশে কি ছিল? কি শুনেছি? কিভাবে আমার আ উম উম মানুষটা আমি ভেতরটা আমার তৈরি হলো? সেই কাহিনী ওখানে আছে। তো ওটা একটা দিক, এটা একটা দিক। তো এরকম করে হয়তো শিক্ষক জীবন নিয়ে কি একটা লিখবার পরিকল্পনা আছে? শিক্ষক জীবন নিয়ে লেখার পরিকল্পনা আছে। তবে আমি এর মধ্যে ধারাবাহিকভাবে লিখছিলাম আমার প্রিয় শিক্ষক নামে। সেখানে অনেকগুলো ঘটনা চলে এসেছে প্রিয় শিক্ষকদের নাম দিয়ে। আপনার কয়েকজন প্রিয় শিক্ষকের নাম হ্যাঁ, হ্যাঁ, নাম হ্যাঁ। বলেন। নাম বলেন। আমার আমার তো মানে আমি ওখানে স্কুল জীবন থেকে লিখছিলাম। ধরেন আমার স্কুল জীবনের একজন প্রিয় শিক্ষক আছেন, আব্দুল লতিফ ছিলেন। তিনি মারা মারা গিয়েছেন, গেছে। হ্যাঁ? আর বিশ্ববিদ্যালয় জীবনে আমার অনেক প্রিয় শিক্ষক ছিলেন। তার মধ্যে সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন সৈয়দ আকরম হোসেন, হ্যাঁ? তার পড়ানোর আ স্টাইল যেটা বলা হয় ওটাকে রীতি বললে হবে না, হ্যাঁ? স্টাইলই বলতে হবে। তো সেই স্টাইল আমার মধ্যে নানাভাবে প্রভাব প্রভাবিত বিস্তার করেছে। করেছে। কারণ আমিও সারা জীবনে শিক্ষকতাই করেছি এবং ওই স্যারের যে স্টাইল সেটি আমার ভিতরে এমনভাবে ঢুকেছে যে আমার অজান্তেই আমি দেখেছি যে আমার কথাগুলো ওইভাবেই বের ডেলিভারি হয়, হচ্ছে ডেলিভারি ছাত্রদের হচ্ছে, কাছে হ্যাঁ। সামনে। মানে স্যার একটা শব্দকে একটা জিনিসকে বোঝাতে গেলে একটা শব্দে তিনি তৃপ্ত ছিলেন না। ওটার প্রতিশব্দ অনেকগুলো বলে ফেলতেন। তো আমার খুব শব্দের প্রতি আম আকর্ষণ, লোভই বলা চলে। এটি একদম গুড। ছোটবেলা থেকে, হ্যাঁ? আমি যখন বিভিন্ন বই পড়তাম, যেসব বর্ণনাগুলো ভালো লাগতো আমি আবার খাতায় আবার টুকে রাখতাম সেই ছোটবেলায়। আমার ওরকম খাতা ছিল। আর এখনো আমি যখন কোনো শব্দ আমার রাত্রে গভীর রাতেও মনে পড়ে যে শব্দটার অর্থ আমি জানি না, আমি কিন্তু তখনই উঠে আসি। ডিকশনারি খুলি বা ফোনে আমার ডিজিটাল ডিকশনারি আছে, খুলে দেখি। মানে শব্দের প্রতি প্রচণ্ড আগ্রহ। তো আকরম স্যারের সেই এন শব্দের যে খেলা তার কথার মধ্যে এটি আমাকে মানে খুবই আকর্ষণ করত। এরপর কে আছে? হুমায়ুন আজাদ স্যার আছেন। তার সঙ্গে কোন স্মৃতি আছে? হুমায়ুন আজাদ স্যার তো হুমায়ুন আজাদ স্যারের সাথে তো স্মৃতি আছে কিন্তু যেহেতু তিনি আমার শিক্ষক হুম, ছিলেন, হুম। তো তিনি যে পড়াতেন সেই সেই স্মৃতি তো আমার খুব প্রখর আছে। তিনি এরকম হাত এরকম করে পড়াতেন, হ্যাঁ? এবং তার এ শব্দচয়ন একটু আলাদা ছিল। হ্যাঁ, তার শব্দচয়ন একটু একদমই আলাদা। ভিন্ন রকমের এক ধরনের একদম শব্দচয়ন। ভিন্ন তার রকম। প্রবন্ধ পড়লেই বোঝা যায় হ্যাঁ, যে আমরা এবং প্রচলিত যে শব্দ ব্যবহার করি তার বাইরে গিয়ে অনিয়ন্ত্রিত, আধুনিক এবং ঋজু শব্দ ব্যবহার করতেন একদম। তিনি। এবং স্যার যে পড়াতেন যখন আমাদের দৌড়াতে খুব সমস্যা হতো। কারণ তিনি একটা বিষয় ধরতেন বটে, তার জ্ঞানের পরিধি এত বিস্তৃত ছিল। সেই বিষয় থেকে কখন তিনি বিষয়ান্তরে গিয়ে অনেক দূরে চলে গিয়েছেন এবং সেখানে এত তার সমৃদ্ধ জ্ঞান, এত কিছু জানা, এত কিছু তিনি বলছেন যে আমরা তো তখন নিতান্তই ছাত্র বা ছাত্রী যে আমরা একটু হাঁ করে শুনতাম যে কি বলছেন তিনি। তারপরে আবার ফিরে আসতেন। তো এটিও আমার কাছে খুবই আকর্ষণীয়। আবু হেনা মোস্তফা কামাল স্যার অসাধারণ তিনিও সে। আমার খুব প্রিয় শিক্ষক তার ছিলেন। উচ্চারণ ছিল হ্যাঁ, অত্যন্ত সুন্দর, দৃঢ়। হ্যাঁ, খুব। প্রতিটি শব্দ ছিল লালিত্যময় কিন্তু কঠিন কিন্তু উচ্চারণের স্যার যে। আবার আপনি করে কথা হ্যাঁ, আবার বলতেন। আপনি করে বলতেন। আমাদের আচ্ছা। সবাইকে আপনি করে তাহলে বলতেন। আপনি এই সমস্ত স্যারদের নিয়ে আপনি লিখছেন, শিক্ষকদের নিয়ে হ্যাঁ, লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা নিয়ে আমার লেখা হয়েছে। একটা বই হবে আরকি। আচ্ছা সেটা খুব বেশি বড় আকারের হবে না। হুম। কিন্তু একটা বই হবে। ওটা আছে পান্ডুলিপি পড়ে আছে। এখন তো কোনো প্রকাশক পান্ডুলিপি নিতে চায় না। প্রকাশকদের খুব দুর্দিন চলছে। আমার এরকম অনেক প্রায় ১৫-২০ টা পান্ডুলিপি আছে। মানে পান্ডুলিপি করে দেওয়া যায় বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে করে। আপনার কি কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, আলোচনা আছে। এই যেরকম স্মৃতিচারণ আছে, স্মৃতিগল্প আছে, অনেক আছে। আচ্ছা। আপনার উপন্যাসের সংখ্যা একটু কম কি? হ্যাঁ, উপন্যাসের সংখ্যা কম। আমার হচ্ছে ওই যে অ্যা অ্যা কি রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন আছে না? হঠাৎ কখন তোমার কাঁকন কিঙ্কিণীতে কল্পনাটি গেল ফাটি হাজার গীতে। কি? আমি নাব্য মহাকাব্য সংরচনে ছিল মনে হঠাৎ কখন তোমার কাঁকন কিঙ্কিণীতে কল্পনাটি গেল ফাটি হাজার গীতে। তিনি মহাকাব্য লিখতে চেয়েছেন কিন্তু তার কল্পনা ফেটে যাচ্ছে, টুকরো হয়ে যাচ্ছে, হ্যাঁ? তিনি কবিতায় লিখছেন। তা আমি এরকম যে আমি উপন্যাস লিখতে বসছি কিন্তু উপন্যাসের যে থিম বা যে গল্প সেগুলো আমার বিভিন্ন রকম গল্পের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। গল্পে আমি আরাম পাই, আনন্দ পাই। আমার মানে লিখতে ভালো লাগে উপন্যাসের চেয়ে বেশি। তাই না? উপন্যাসের সংখ্যা কম। আচ্ছা গল্পের কতটা বই আছে আপনার?
গল্পের বই 20টা 22টা। গল্প সংগ্রহ কি হয়েছে? না, সমগ্র করিনি। গল্প সমগ্র? সমগ্র একটা পাণ্ডুলিপি দেওয়া আছে, হয়তো সামনের বছর হবে। আচ্ছা, কতটা গল্প আছে ওখানে? 100। গল্প, গল্পের ভেতরে আমাদের জীবন বোধ এবং চারপাশের যে বেদনা, সেটা একজন লেখকের জায়গা থেকে, একজন গল্পকারের জায়গা থেকে আপনি কিভাবে চয়ন করেন? বা একটা গল্প কখন আপনার মগজে ধরা দেয় যে এইটা, এই সূত্রটা বা এই বিন্দুটা, এই পিঁপড়াটা কিংবা এই জানালার এই কম্পনটা একটা গল্প হয়ে উঠতে পারে। এটা একজন ঝর্ণা রহমানের মগজে কিভাবে সে প্রথিত হয়? আমাদের জীবনে তো সারাক্ষণই গল্প চলছে, তাই না? নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে বয়ে চলেছে গল্প, হ্যাঁ? তো গল্পকে আমার মনে হয় কি যে জীবনের ঘটনা, ছোট বিন্দু, এটাকে আমার সবসময় আমার একটা জিনিস দিয়ে তুলনা করতে ভালো লাগে। সেটি হচ্ছে ত্রসরেণু। ত্রসরেণু হচ্ছে ধরেন একটা ফুটো দিয়ে সূর্যের আলো ঢুকেছে, জি। হ্যাঁ? একটা রশ্মি, এবং সেই আলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে ওখানে অনেক গুঁড়ি, গুঁড়ি, বিন্দু, বিন্দু কিছু একটা ভেসে যাচ্ছে। ধুলো বালির কণা ভেসে যাচ্ছে, কিন্তু ওইখানে দেখা যায়। এমনি কিন্তু আপনি রোদের মধ্যে গেলে দেখবেন না। কিন্তু ছায়ার ভিতরে, অন্ধকারের ভিতরে যখন সূর্যালোক একটা ফুটো প্রবেশ দিয়ে করে। ঢোকে, তখন সেখানে ওই ত্রসরেণুগুলো ভাসতে দেখা যায়। তো মানুষের জীবনে এইরকম অনবরত গল্প ভেসে চলেছে ত্রসরেণুর মতো। মানে সেখান তাকে থেকে, ঘিরে। হ্যাঁ, হ্যাঁ, তাকে ঘিরে। তো এখন সেখান থেকে ধরতে হবে। প্রতিদিন অনেক গল্প আমার হাতে এসে ধরা দেয়, আবার হারিয়েও যায়। কিন্তু কোনো, কোনো গল্প আবার মাথার ভিতরে বছরের পর বছর সে জাল বুনে চলে, সে শিকড় বিস্তার করে। কিন্তু লেখা হয় একটা প্রেরণা পেয়ে, একটা কোনো টোকা পেয়ে সেই জিনিসটা লিখতে বসা হয়। তে গল্প যেই ঘটনাটা মনের মধ্যে আলোড়ন তোলে এবং মন থেকে সেটা বের হয় না, আলোড়নটা থামে না, চলতেই থাকে, সেটাই তখন গল্প হয়ে ওঠে। যে জীবনের অনেক ঘটনা ঘটে, আবার দেখা যায় কি আসলে ঠিক এটাকে ঠিক নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে দিয়ে বিচার করা যাবে না। দেখা যাবে যে বহু বছর আগে হয়তো কোনো ঘটনা ঘটেছিল, কোনো দৃশ্য আমি দেখেছিলাম, সেটি ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে কোনো একটা কারণে সেটি মনে পড়ে গেল। তখন সেই গল্প কিন্তু হুড়মুড় করে চলে আসে। আবার দেখা যায় অনেক চেষ্টা করেও একটা জিনিসকে আমি গল্প লিখব বলে ভেবেছি, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে না, ওটা আর এগোচ্ছে না। ওটা গল্প হয়ে উঠতে চাইছে না। তখন আবার সেটাকে বাদ দিতে হয়। এখানে নানানভাবে একেকজনের লেখার আ লিখতে বসার মন মানসিকতা, তার অনুপ্রেরণা, তার শক্তি, এগুলো নানান রকমভাবে আসে। কেউ হয়তো একটা শব্দ ভাবলেন, সেটা থেকে একটা গল্প হলো। আমি একটা স্বপ্নে পাওয়া একটা শব্দ দিয়ে একটা গল্প লিখেছিলাম। সেই শব্দ আমাকে তাড়া করেছিল। আচ্ছা। হ্যাঁ? স্বপ্নে দেখলাম যে একটা শব্দ আমি দেখে জাগলাম। আমি সেটা খাতার মধ্যে লিখে রেখেছি শব্দটা। সেই শব্দটা তো আবার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আ সেটা নিয়ে আমি একটা গল্প লিখলাম। হ্যাঁ? এরকম ঘটে যে আপনার আম জীবনটাকে গভীরভাবে দেখা, একটা জীবনের লেখকদের সামনে যে জীবনের যে পর্দা থাকে বিভিন্ন স্তরে, ওই পর্দাগুলো সরে যায়। একটা এক্স-রে চোখ থাকে লেখকের। ওই এক্স-রে চোখে অন্তরালের জিনিসটা, আপনি একজন লেখক, আপনি জানেন, তাই না? একজন মানুষের সাথে কথা বলছেন, কিন্তু তার জীবনের অন্তরালের অনেক কিছু আপনি দেখে ফেলতে পারেন। তো সেটা আপনার গল্পে চলে আসবে। নিশ্চয়ই কখনো না কখনো চলে আসে এবং সেটা কখন আসবে আপনি যেরকম বললেন আমি নিজেও জানি না, কিন্তু চলে আসে। আচ্ছা, সেই শব্দটা মনে পড়েছে। জি, বলুন। সেই শব্দটা হচ্ছে চাঁদ ভুলানি। চাঁদ ভুলানি। হ্যাঁ, হ্যাঁ। চাঁদ ভুলানি শব্দ আমি একদিন স্বপ্ন দেখে উঠলাম যে চাঁদ ভুলানি আমি লিখছি। স্বপ্নেও আমি দেখলাম যে খাতার মধ্যে আমি লিখলাম। তা আমি জেগে আবার সেটা লিখে রাখলাম। পরে ওই শব্দটাকে বেস করে আমি একটা গল্প লিখেছিলাম, মুক্তিযুদ্ধের গল্প। যেখানে নাকি একজন নারী, তাকে ৭১ সনে সে কিশোরী ছিল এবং তাকে পাক হানাদারদের থাবা থেকে বাঁচানোর জন্য খুব দ্রুত তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় পাশের গ্রামের এক ছেলের সাথে, যার নাম ছিল চাঁদ মিয়া, এবং সে দেখতেও প্রচণ্ড সুন্দর ছিল। এবং সে একসময় যুদ্ধে চলে যায়, আর ফিরে আসে না। তখন সেই যে চাঁদ একটা রূপক হিসেবে তার স্বামী, তার প্রেম, তার আগ্রহ, যার জন্য সে অপেক্ষা করত, এইটি নিয়ে
সে থেকে যায় এবং সেও পাক বাহিনী দ্বারা নির্মমভাবে ধর্ষিত হয়, তার অঙ্গহানি হয় এবং একসময় তার কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে যায় সে যখন ফিরে আসে। তো সেই মানসিক ভারসাম্যহীনতাটা যখন নাকি পূর্ণিমার চাঁদ উঠতো আকাশে, তো সেই সেই সময় সে বেশি অস্থির হয়ে পড়তো। তো ওই একটা চাঁদে পাওয়া মানুষ তখন হতো যে ওর মধ্যে সে তার সেই হারিয়ে যাওয়া যৌবন, সময়, প্রেম, স্বামী সবকিছুকে একটা উপলব্ধি করতো। তখন সে যেন আর বাস্তবে থাকতো না। এইভাবে একটা গল্প আমি তৈরি করেছিলাম, চাঁদ ভুলে। চাঁদ তাকে ভুলায়। আচ্ছা। হ্যাঁ? আপা, অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি। সে বিষয়টা একটা জানতে চাই। সেটি হচ্ছে এই যে অনেকেই হয়তো আপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট বা আপনাকে চেনে জানে আসে, সেটা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলির একটা সাংস্কৃতিক বলয় তৈরি করেছেন। পহেলা বৈশাখ কিংবা ২৬শে মার্চ আপনারা আপনার ফ্যামিলির দেশের বাইরে যারা আছে তাদের নাতি-নাতনি তাদের সঙ্গে যুক্ত করে আপনি গানের আয়োজন করেন, কালচারাল একটা করেন। এইটা আসলে কি? এটা আমি চাই যে আমি তো সারা জীবন শিক্ষকতা করেছি বললাম, তখন ছাত্রছাত্রীদের চেয়েছি। কিন্তু যেভাবে চেয়েছি সেভাবে হয়তো সবাই গড়ে ওঠেনি, কিছু উঠেছে। হুম। আমি আমার কলেজেও আমি আমাদের সাংস্কৃতিক দিকটা আমি দেখতাম, সাহিত্য দিকটা দেখতাম। প্রতিটি বার্ষিকী আমি সম্পাদনা করেছি, ছাত্রছাত্রীদের কাছ থেকে লেখা নিয়েছি ইত্যাদি। তা আমি চাইতাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তো অনেক ছাত্রছাত্রী, তাদেরকে সবাইকে হয়তো সমানভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না বা কতদূর তৈরি হলো এটি মনিটর করা সম্ভব হয় না। কিন্তু আমি তো আমার পরিবারে পারি। পরিবারে করলে হবে কি যে আমার একটা পরিবার দেখে অন্য পরিবারের অভিভাবকরা আ প্রেরণা পেতে পারেন, অনুপ্রাণিত হবে। উৎসাহ পেতে পারেন, হ্যাঁ। আমি চেয়েছি যে এখন যে যুগের যে হাওয়া, এই যুগের বিচ্ছিন্নতার হাওয়া, হাত। হ্যাঁ, এই যুগের হাওয়া কিন্তু খুব টেনে নিয়ে যাচ্ছে প্রজন্মকে, হ্যাঁ? তারা বাংলা ভাষা পছন্দ করে না, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে। তারা বাংলা গান শুনতে চায় না, এমনকি বাংলা খাবারও খেতে চায় না। তারা অর্ডার করে, তারা বিভিন্ন কোরিয়ান খাবার পছন্দ করে, কি মেক্সিকান খাবার পছন্দ করে, হ্যাঁ? তো ফলে হচ্ছে কি আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষা এগুলো থেকে দূরে সরে যাচ্ছে। তো সেখানে আমি কাছে আনার জন্য আমি এই জিনিসগুলো করি। এ মানে আমাদের যত জাতীয় দিবস আছে আমি প্রত্যেকটা পরিবারের লোকজন নিয়ে পালন করি এবং শুধু আমার একেবারে নিজের ঘরের পরিবার না, আমার আরো কিছুটা বিস্তৃত পরিবার। ধরেন আমার বোনের ছেলে-মেয়ে, আমার ভাই বা দেবর, ননদ দেবর তাদের আশেপাশে যারা আছে তাদের নিয়ে এটি করতে চাই। যাতে করে তারা একটা অনুপ্রেরণা পায়। তো সেখানে কিছুটা হলেও তো ঢুকবে হ্যাঁ, নিশ্চয়ই। তাদের মধ্যে, তাই না? কেউ তো না কেউ যখন হ্যাঁ, বড় কেউ না হয়ে কেউ, উঠবে হ্যাঁ, তার বড় হয়ে ভেতরে তার এইটা ভেতরে কাজ করবে। এবং এই শৈশবের স্মৃতি কিন্তু মানুষ ভোলে না। না, তাই কখনোই না? না। শৈশব কৈশোরটা খুবই আম প্রগাঢ় হয়ে থাকে মানুষের মনের মধ্যে। তো কাজেই কিছুটা হলেও থাকবে। এইটুকু আরকি আমার প্রত্যাশা। এইজন্য আমি সবগুলো করি এবং আমার একটা আ সুবিধা আছে সেটি হচ্ছে যে যখন একটা অনুষ্ঠান করি তখন সব কাজই আমি নিজেই করে নিই। যার ফলে আমি এত করতে পারি। যেমন ধরেন একটা ব্যানার তৈরি করা, একটা ছবি আঁকা, একটা কাটওয়ার্ক করা সবই আমি নিজে করে ফেলি। এ একটা গান প্রয়োজন মতন লিখে ফেলা, গানে হ্যাঁ, সুর করে ফেলা, শেখানো। এর ফলে হয় কি মানে জিনিসগুলো আমার উপর পরিশ্রম যায় কিন্তু আমার আনন্দ আছে যাতে আমি ওই করতে পারি আনন্দটা না অল্প পেলে তো সময়ের আপনি এটা মধ্যে। করতে হ্যাঁ, পারতেন, অল্প তাই না? সময়ের মধ্যে করে ফেলি। আহ ঝর্ণা রহমান, আপনি হচ্ছেন ঝর্ণার মতো বহিয়া যায় কথায় স্মৃতিতে, তাই না? আপনাকে তো অতিক্রম করা যাবে না। তো আমাদের প্রশ্নোত্তর পর্ব যে অনুষ্ঠান সেটা প্রায় শেষের দিকে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং এই যে আপনার বিশাল জীবনের ক্যানভাস থেকে সামান্য আমরা একটু আমাদের দর্শকদের বোঝাতে পারলাম, বলতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই ভবিষ্যতে আরো কথা হবে আপনার সঙ্গে। ভালো থাকবেন। লেখার সঙ্গে, গানের সঙ্গে, সুরের সঙ্গে এবং সৃজনের সঙ্গে। আপনিও অনেক ভালো থাকবেন। আম আমি সৃজনের সঙ্গেই থাকতে চাই। মানে যত রকম নান্দনিক দিক আছে, যত রকম সৃজনশীলতা আছে, যত রকম শিল্প আছে, সবকিছু আমার ভালো লাগে। সবকিছুর ভেতর দিয়ে আমি যেতে চাই। আর আমি চাই যে মানুষ মনের দিক থেকে মানুষ হয়ে উঠুক। বাহ! চমৎকার বলেছেন। শুধু দর্শক প্রশ্নোত্তর আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন ঝর্ণা রহমান। তিনি আশা করছেন, আশঙ্কা করছেন, প্রত্যাশা করছেন আমাদের কাছে, দেশবাসীর কাছে যে আমরা যেন প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠি। মানুষ হওয়া আসলে খুব কঠিন, কিন্তু এই কঠিনের সাধনা করে আমাদের যেতেই হবে। আপনাদের কল্যাণ কামনা করছি। সুন্দর থাকুন, সুস্থ থাকুন।